আজকের ঘটনাটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে। দক্ষিণ কলকাতার একটি অঞ্চল বালিগঞ্জ, আর তারই একটি ছোট্ট সাবলোক্যালিটি গড়চা। গড়চার ফার্স্ট লেনের একটি 2তলা বাড়িতে কাজ করত এক গৃহপরিচারিকা, যার নাম লতিকা। এই বাড়ির গ্রাউন্ড ফ্লোরে জুন্ড পরিবার ভাড়াতে থাকত, আর প্রথম তলায় এই বাড়ির মালিক তার পরিবারের সঙ্গে বসবাস করতেন। দিন ছিল 2019 সালের 12ই ডিসেম্বর। সকাল 10টা নাগাদ লতিকা প্রতিদিনের মতো কাজ করতে গড়চার এই বাড়িতে আসে। সাধারণত সে যখনই আসত, তখন বাড়ির মূল দরজাটি ভেতর থেকে বন্ধ থাকত এবং কোনো না কোনো পরিবারের সদস্য দরজা খুলত। কিন্তু সেই দিন বাড়িতে কেবলমাত্র 65 বছর বয়সী এক বৃদ্ধা উর্মিলা জুন্ড উপস্থিত ছিলেন। উর্মিলার স্বামী চুহুর সিং 2011 সালে মারা গিয়েছিলেন। তাদের আদি বাড়ি পাঞ্জাবের সাঙ্গুরুরে ছিল। উর্মিলার 3 ছেলে ছিল, যারা সবাই বিবাহিত এবং আলাদা থাকতেন। বড় ছেলে মনদীপ 2014 সালে অজানা কারণে মারা যায়। তার স্ত্রী ডিম্পল এবং তাদের 2 মেয়ে কানিকা এবং গুঞ্জন গড়চার এই বাড়িতে না থেকে রিচি রোডে লোকেটেড নিজেদের একটি ফ্ল্যাটে থাকত। ডিম্পলের মেয়ে গুঞ্জন মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল। উর্মিলার দ্বিতীয় ছেলে দীপক তার স্ত্রী এবং 3 সন্তান নিয়ে শিলিগুড়িতে থাকত। উর্মিলার তৃতীয় এবং ছোট ছেলে বলরাজ উর্মিলার সঙ্গে গড়চার এই বাড়িতে বসবাস করত। বলরাজের স্ত্রী ঋতু এবং তাদের 2 মেয়ে এলিনা ও হেবেন তখন পাঞ্জাবে গিয়েছিল। ঋতুর ভাইয়ের একটি রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই তাকে দেখতে তারা গিয়েছিল। আর বলরাজ কুচবিহারে এক সহকর্মীর বিয়েতে গিয়েছিল। তার অনুপস্থিতিতে উর্মিলার খাবার দাবারের দায়িত্ব বড় বৌমা ডিম্পল নিয়েছিল। তাকে দুপুরে ও রাতে খাবার পৌঁছে দিত ডিম্পল। পরিকল্পনা ছিল যে বলরাজ ও তার পরিবার 13 ডিসেম্বরের মধ্যে ফিরে আসবে। কিন্তু 12ই ডিসেম্বরের সকাল 10টায় লতিকা যখন বাড়িতে পৌঁছায়, সে দেখে বাড়ির প্রধান দরজা কেবলমাত্র ঠেলে দেওয়া অবস্থায় রয়েছে। ঘরের ভেতরে কেবলমাত্র বৃদ্ধা উর্মিলা ছাড়া আর কেউ ছিল না। লতিকা উর্মিলাকে ডাকতে ডাকতে বাড়ির ভেতরে প্রবেশ করল। ভেতরে ঢুকেই সে দেখে চারপাশে সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে। ঘরের মেঝেতে লাল রক্তমাখা পায়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল, যা একটি ঘর থেকে শুরু করে মেন দরজার দিকে যাচ্ছিল। লতিকা আতঙ্কিত হয়ে সেই ঘরের দিকে দৌড়ায়। ঘরটি ছিল বাড়ির দক্ষিণ দিকে। ঘরের দরজায় ঢুকতেই লতিকার চিৎকার বেরিয়ে যায়। ঘরের ভেতরে যে দৃশ্যটি সে দেখে তা ছিল খুবই ভয়ঙ্কর। তা এতটা ভয়ঙ্কর ছিল যা বলে বোঝানো যাবে না। উর্মিলা মেঝেতে মুখ নিচের দিক করে পড়েছিল। তার মাথা শরীর সম্পূর্ণ আলাদা হয়ে কিছুটা দূরে পড়ে আছে। পুরো শরীর রক্তে ভেসে যাচ্ছে। মেঝে এবং দেওয়ালের সর্বত্র রক্তের ছিটে ছড়িয়ে রয়েছে। তাকে কেউ বা কারা যেন নৃশংসভাবে হত্যা করেছে। তাকে এতটাই নির্মমভাবে আঘাত করা হয়েছিল যে উর্মিলার শরীরের ভেতর অঙ্গপ্রত্যঙ্গ, ফুসফুস, অন্ত্র সবকিছু ছিঁড়ে বাইরে বেরিয়ে এসেছিল। এই ভয়াবহ দৃশ্য দেখে লতিকা চিৎকার করতে করতে দৌড়ে বাইরে চলে আসে। তার আর্তনাদ শুনে বাড়ির মালিক এবং আশপাশের প্রতিবেশীরা ছুটে আসে। প্রতিবেশীরা লতিকাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু লতিকা কথা বলতে পারছিল না। কাঁপতে কাঁপতে শুধু উর্মিলার ঘরের দিকে ইশারা করে। তখন বাড়ির মালিক এবং কয়েকজন প্রতিবেশী সেই ঘরে ঢুকে যা দেখল, তা দেখে তাদেরও বুক কেঁপে ওঠে এবং তৎক্ষণাৎ পুলিশে খবর দেওয়া হয়। ধীরে ধীরে আশপাশের লোকজন ঘটনাস্থলে জমা হতে শুরু করে। বাড়ির মালিক উর্মিলার বড় বৌমা ডিম্পল এবং অন্য আত্মীয় স্বজনদেরও ফোন করে জানান। কিছুক্ষণের মধ্যেই গড়িয়াহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। ভেতরের পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে পুলিশরাও আতঙ্কিত হয়ে যায়। খুব দ্রুত ফরেনসিক বিশেষজ্ঞদেরও ঘটনাস্থলে ডাকা হয়। বাড়ির ভেতরে যা পাওয়া যায় তাতে বোঝা যাচ্ছিল যে সেখানে লুটপাটের ঘটনা ঘটেছে। পুরো ঘর এলোমেলো ছিল। বিশেষ করে যে ঘরে উর্মিলার দেহ পাওয়া যায় সেই ঘরের লোহার আলমারিও খোলা অবস্থায় ছিল। আলমারির ভেতরের জামাকাপড় মেঝেতে ছড়িয়েছিল। মনে হচ্ছিল দামি জিনিসপত্র এবং টাকা চুরি করা হয়েছে। তবে উর্মিলার মোবাইল ফোনটি ঘরেই সোফার ওপর পাওয়া যায়। বাড়ির অন্য বেডরুমেও জিনিসপত্র এলোমেলো ছিল। সেখানে গয়নার খালি বাক্স, কিছু কাগজপত্র এবং ডকুমেন্টস বিছানায় ছড়িয়েছিল। কিন্তু সেই ঘরের আলমারিতে কোনো চিহ্নমাত্র ছিল না যে তা খোলা হয়েছে। প্রথমে পুলিশের মনে হচ্ছিল এটা হয়তো সাধারণ একটি ডাকাতির ঘটনা। চোরেরা ঘরে ঢুকে লুটপাট করেছে এবং বাধা পেয়ে বৃদ্ধাকে খুন করেছে। কিন্তু প্রশ্ন ছিল, এত নির্মমভাবে কেন খুন করা হলো? একজন বৃদ্ধার উপর সহজেই নিয়ন্ত্রণ নেওয়া যেত। লুট করতে হলে তাকে মারার প্রয়োজন ছিল না, আর মারতে হলেও 1-2 বার আঘাত করেই কাজ শেষ হয়ে যেত। কিন্তু এখানে যা ঘটেছে তা অকল্পনীয়। উর্মিলাকে এত নির্মমভাবে খুন করা হয়েছে যেন হত্যাকারীর কোনো ব্যক্তিগত আক্রোশ ছিল তার প্রতি। কারণ যে কোনো সাধারণ ডাকাত বা চোর এমন নৃশংসতা করতে পারে না। হত্যার পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে।
পুলিশকে এখানে অনেক অস্বাভাবিক সূত্র মিলছিল। পরিস্থিতি এবং প্রাপ্ত প্রমাণের মধ্যে বিস্তর ফারাক দেখা যাচ্ছিল। যদিও কিছু দামি জিনিস উর্মিলার ঘর থেকে চুরি হয়ে গিয়েছে, কিন্তু বেশিরভাগ মূল্যবান জিনিস ঠিকঠাক অবস্থায় পাওয়া গেছে। উর্মিলার শরীরে থাকা অলংকার, যেমন সোনার চুড়ি, আংটি, কানের দুল, নথ এবং রূপোর গয়নাগুলি ঠিকঠাক অবস্থায় ছিল। এমনকি পাশের ঘরের মেঝেতে একটি সোনার আংটিও পড়েছিল। এসব প্রমাণ দেখিয়ে দিচ্ছিল যে এটি শুধুমাত্র একটি লুটপাট নয়, এর পেছনে নৃশংস হত্যার উদ্দেশ্য ছিল। এরপর বড় বোমা ডিম্পল গড়িয়াহাট থানায় একটি অজানা ব্যক্তির বিরুদ্ধে তার শাশুড়ির হত্যাকাণ্ড এবং লুটপাটের অভিযোগে মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত 4টি আলাদা টিম গঠন করে তদন্ত শুরু করে। এই হত্যাকাণ্ডের খবর দ্রুত এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়। এমন চঞ্চল ও ব্যস্ত এলাকায় এভাবে একজন বৃদ্ধাকে নৃশংসভাবে হত্যা করার সাহস কে করতে পারে, তা ভাবনার বিষয় হয়ে ওঠে। পুলিশ বাড়ির চারপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে। তারা ঘরের প্রতিটি কোণ ভালোভাবে পরিদর্শন করে এবং প্রয়োজনীয় ছবিগুলো তুলে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। বাড়ি পরিদর্শনের সময় পুলিশ দেখতে পায় প্রবেশদ্বার বা জানালাগুলোর কোথাও কোনো ক্ষতির চিহ্ন নেই, অর্থাৎ যেই ঘরে ঢুকেছে তা ভেতরে থাকা ব্যক্তির সম্মতি নিয়ে এসেছে। ঘরে তখন কেবল উর্মিলা ছিলেন। উর্মিলা যে ব্যক্তিকে ভেতরে ঢুকতে দিয়েছেন সে হয়তো তার পরিচিত। এরপর পুলিশ আশপাশের প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু করে। শেষবার উর্মিলাকে কখন জীবিত দেখা গেছে, তার সঙ্গে কারা যোগাযোগ করেছে, এই সব তথ্য সংগ্রহ করা হয়। এবং পাশের বাড়ির এক বাসিন্দা দেবলীনা রায় পুলিশকে জানান যে 11ই ডিসেম্বর রাত 10:30 নাগাদ উর্মিলার বড় নাতনি কানিকা, যার বয়স প্রায় 17-18 বছর হবে, সে তার ঠাকুমা উর্মিলার জন্য খাবার নিয়ে এসেছিল। দেবলীনার মতে কানিকাই উর্মিলাকে খাবার দিয়ে যায়, কারণ উর্মিলার ছোট ছেলের পরিবার বাইরে থাকায় ডিম্পল খাবার পাঠাতেন আর কানিকা তা পৌঁছে দিত। দেবলীনা আরও জানান, সেদিন রাত 10:30টার দিকে কানিকা তাদের দরজায় নক করেছিল এবং কানিকা তাকে বলেছিল, ঠাকুমার শরীরটা ভালো নেই। আমি তাকে বলেছি যে তুমি আমাদের বাড়ি চলো, চাচা ফিরে না আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকো। কিন্তু ঠাকুমা আসতে চাইছেন না। আমি তাকে খাবার দিয়ে এসেছি, তুমি একটু দেখে রেখো। দেবলীনার সঙ্গে এই কথোপকথনের পর কানিকা সেখান থেকে চলে যায়। দেবলীনার বক্তব্য থেকে পুলিশ ধারণা করে উর্মিলা রাত 10:30 পর্যন্ত জীবিত ছিলেন। তদন্তের সময় পুলিশ জানতে পারে যে উর্মিলার ছোট ছেলে বলরাজের মদ্যপানের অভ্যাসের কারণে তার কিছু স্থানীয় লোকজনের সঙ্গে ঝামেলা হয়েছিল। গত বছর দুর্গাপূজার সময়ও এই নিয়ে ঝামেলা হয়। তাই পুলিশ সন্দেহ করে হয়তো ওই লোকজন বলরাজের প্রতি রাগ থাকার কারণে তার মাকে হত্যা করেছে। এবং এই নতুন দিক থেকেও তদন্ত শুরু হয় এবং জুন্ড পরিবারের অতীত সম্পর্ক এবং আর্থিক অবস্থাও খতিয়ে দেখা হয়। পুলিশ উর্মিলা জুন্ডের দ্বিতীয় ছেলে দীপকের সম্পর্কে তদন্তে জানতে পারে যে তিনি 2007 থেকে শিলিগুড়িতে বাস করছেন। সেখানে তিনি আকুয়া ইন্ডাস্ট্রিজ নামে একটি ব্যবসা শুরু করেছিলেন। তার ব্যবসা মূলত মিষ্টির দোকানে ব্যবহৃত শোকেস এবং বাণিজ্যিক ফ্রিজ তৈরির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। দীপক শিলিগুড়ির পাশাপাশি গুয়াহাটি ও কলকাতাতেও তার ব্যবসার শাখা বিস্তৃত করেছিলেন। উর্মিলার স্বামী চুহুর সিং এবং বড় ছেলে মনদীপ এই ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তারা হোটেল ও রেস্তোরাঁর জন্য রান্নার স্টিলের রেক এবং বাণিজ্যিক রান্নাঘরের অন্যান্য প্রয়োজনীয় জিনিসের ম্যানুফ্যাকচারিং করতেন। পাশাপাশি তাদের ইন্টেরিয়ার ডেকোরেশনেরও ব্যবসা ছিল। ছোট ছেলে বলরাজও তাদের সঙ্গেই কাজ করতেন। চুহুর সিংয়ের মৃত্যুর পর বড় ছেলে মনদীপ ও ছোট ছেলে বলরাজ ব্যবসার দায়িত্ব নেয়। কিন্তু 2014 সালে মনদীপের অকালে মৃত্যু হয় এবং দীপক ও বলরাজ পুরো ব্যবসা পরিচালনা করতে থাকে। তবে পুলিশ জানতে পারে দীপক এবং বলরাজের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তাদের মধ্যে উত্তেজনা এবং দ্বন্দ্বের কারণে পুলিশ সন্দেহ করে যে হত্যাকাণ্ডের পেছনে পরিবারের কোনো সদস্যের হাত থাকতে পারে। এদিকে পুলিশ বাড়ির একটি বিশেষ ঘটনা জানতে পারে। ঘটনার আগের রাতে বাড়ির মালিক, যিনি প্রথম তলায় বসবাস করেন, পুলিশকে জানান যে রাত 12:20 নাগাদ তারা উর্মিলার আওয়াজ শুনেছিলেন। তার দরজা কেউ ঠকঠকাচ্ছিল। তখন উর্মিলা ভেতর থেকে ডাকেন, গুড়িয়া। বাইরে থেকে একটি কণ্ঠ ভেসে আসে, হ্যাঁ আমি। এরপর দরজা খোলার শব্দ শোনা যায় এবং কিছুক্ষণ পর দরজা আবার বন্ধ হয়ে যায়। বাড়ির মালিক জানান উর্মিলা তার বড় নাতনি কানিকাকে গুড়িয়া নামে ডাকতেন। তার ধারণা কানিকাই বাইরে থেকে এসেছিল। শুধু বাড়ির মালিক নয়, তার পরিবারের অন্যান্য সদস্যরাও এই কথা নিশ্চিত করেন। এই শুনে পুলিশের কাছে বিষয়টি আরও অদ্ভুত হয়ে ওঠে। কানিকা রাত 10:30টায় তার ঠাকুমার জন্য খাবার নিয়ে এসেছিল এবং সে খাবার দিয়ে চলে গিয়েছিল। তাহলে সে রাত 12টার পর আবার কী কারণে এসেছিল? তাই পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং সেখানে দেখা যায়
কানিকা রাত 12:20 তার ঠাকুমার বাড়িতে আবার প্রবেশ করেছিল। এরই মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট আসে। রিপোর্ট অনুযায়ী উর্মিলার মৃত্যু রাত 12:30 থেকে 1:30টার মধ্যে হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের 24 থেকে 25টি আঘাতের চিহ্ন পাওয়া যায়, যেগুলো 4 থেকে 5 ইঞ্চি গভীর ছিল। ডাক্তারের মতে আঘাতের ধরন দেখে মনে হয় উর্মিলা তার প্রাণ বাঁচানোর জন্য লড়াই করেছিলেন। তার শরীরে আত্মরক্ষার চেষ্টার চিহ্ন পাওয়া গেছে। এই তথ্যগুলো পুলিশের সন্দেহ আরও ঘনীভূত করে তোলে। রাত 10:30টার পর থেকে 12:20-র মধ্যে কি ঘটেছিল? কেন কানিকা ঠাকুমার কাছে ফিরে আসে এবং কিভাবে এই নির্মম হত্যাকাণ্ড ঘটে? পুলিশের তদন্ত একটি জটিল ধাঁধার রূপ নেয়। ডাক্তারের রিপোর্ট অনুযায়ী উর্মিলার মৃত্যু গলা এবং পেটে আঘাতের কারণে ঘটেছিল। সেই আঘাতের সময় তার শ্বাস এবং হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। তবে এরপর তার দেহে আরও আঘাত করা হয়েছিল, যা পেরিমর্টেম ছিল, অর্থাৎ তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার পরও শরীরের কিছু অঙ্গ তখনও সক্রিয় ছিল। এই ধরনের নির্মমতা দেখে পুলিশ নিশ্চিত হয় যে হত্যাকারীর মনে প্রচণ্ড ক্রোধ এবং বিদ্বেষ ছিল। বাড়ির মালিকের দেওয়া বয়ানের পর পুলিশের সন্দেহ ঘনীভূত হয় উর্মিলার বড় নাতনি কানিকার ওপর। কেন সে রাত 12টার পর আবার তার ঠাকুমার বাড়িতে গিয়েছিল? পরদিন 13ই ডিসেম্বর সকালে পুলিশের একটি দল রিচি রোডের ফ্ল্যাটে যায়, যেখানে কানিকা, তার বোন গুঞ্জন এবং তার মা ডিম্পল থাকতেন। পুলিশ তাদের গড়িয়াহাট থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। পুলিশ কানিকাকে প্রশ্ন করে, তুমি রাত 12:20 আবার ঠাকুমার বাড়িতে কেন গিয়েছিলে? কানিকা প্রথমে অস্বীকার করে, তবে পুলিশ তাকে জানায় যে তাদের কাছে বাড়ির মালিক এবং তার পরিবারের বয়ান রয়েছে, যারা কানিকার কণ্ঠস্বর চিনেছে। সিসিটিভি ফুটেজেও এটি দেখা গেছে। এসব শুনে কানিকা ভয় পেয়ে যায় এবং স্বীকার করে যে তার মা ডিম্পলই তাকে এই হত্যাকাণ্ড ঘটাতে নির্দেশ দিয়েছিলেন। অন্যদিকে ডিম্পলকেও আলাদা কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। প্রথমে সেও অস্বীকার করছিল, কিন্তু মেয়ের স্বীকারোক্তির পর পুলিশি চাপের মুখে ডিম্পলও ভেঙে পড়ে এবং সত্যি স্বীকার করে। ঘটনার পেছনে লুকিয়ে ছিল ডিম্পলের অর্থনৈতিক সমস্যা এবং পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ। জানা যায় রিচি রোডের ফ্ল্যাট, যেখানে ডিম্পল তার 2 মেয়েকে নিয়ে থাকতেন, সেটি ডিম্পলের স্বামী মনদীপ এবং তার ছোট ভাই বলরাজের যৌথ মালিকানাধীন সম্পত্তি ছিল। মনদীপের মৃত্যুর পর ডিম্পল তার শাশুড়িকে বলেছিলেন, আমার আর কোনো ভরসা নেই, 2 মেয়েকে বড় করতে হবে, ফ্ল্যাটটি আমাকে দিয়ে দিন। কিন্তু উর্মিলা তাকে সরাসরি জানিয়ে দেন যে ফ্ল্যাটটি 2 ভাইয়ের নামে এবং সেটি সমানভাবে ভাগ হবে। মনদীপ ও বলরাজ একসঙ্গে জুন্ড পরিবারের ইন্টিরিয়ার ডেকোরেশনের ব্যবসা চালাত। মনদীপের মৃত্যুর পর ডিম্পল দাবি করে যে সে ব্যবসায় তার 50% শেয়ার ব্যবহার করে কাজ করতে চায়, কিন্তু উর্মিলা তাকে বাধা দেন এবং বলেন, মেয়েরা বাইরে কাজ করবে না। এই কারণে বলরাজ প্রতি মাসে ডিম্পলকে 40,000 টাকা পাঠাতেন। আগে 2 ভাই মুনাফা ভাগাভাগি করত, কিন্তু মনদীপের মৃত্যুর পর ডিম্পল নির্দিষ্ট পরিমাণ টাকা পেতে শুরু করেন, যা মুনাফার উপর নির্ভর করত না। ডিম্পল মনে করতেন, যেহেতু তার ব্যবসায় 50% শেয়ার আছে, তাই তিনি মুনাফার অর্ধেক পাওয়ার যোগ্য, কিন্তু উর্মিলা সেই দাবিকে সমর্থন করেননি। ডিম্পলের মতে মাসিক 40,000 টাকা তার সংসারের জন্য যথেষ্ট ছিল না। তার কোনো সঞ্চয় হচ্ছিল না। তার ধারণা ছিল ব্যবসায় সরাসরি অংশগ্রহণ করলে তিনি আরও বেশি আয় করতে পারবেন। কিন্তু শাশুড়ি উর্মিলা তার সেই সুযোগ বন্ধ করে দিয়েছিলেন। এই আর্থিক সংকট এবং পারিবারিক বিবাদের কারণে ডিম্পল ক্রমশ হতাশায় ভুগতে থাকেন। শাশুড়ির প্রতি তার ক্রোধ এবং প্রতিহিংসা এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি উর্মিলাকে হত্যা করার সিদ্ধান্ত নেন। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ডিম্পল নিজের মেয়ে কানিকাকে ব্যবহার করেন এবং তাকে নির্দেশ দেন ঠাকুমার বাড়িতে গিয়ে কাজ শেষ করার জন্য। ডিম্পল এবং উর্মিলার সম্পর্ক যখন একেবারে খারাপ পর্যায়ে পৌঁছে যায়, তখন তার পেছনে আর্থিক ও পারিবারিক বিবাদ মূল কারণ হয়ে দাঁড়ায়। উর্মিলা এবং ডিম্পলের একটি জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট ছিল, কিন্তু উর্মিলা তার পুত্রবধূকে সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে দিতেন না। ডিম্পল প্রতি মাসে বলরাজ থেকে পাওয়া 40,000 টাকাকে বাড়ানোর জন্য বলরাজকে বোঝানোর চেষ্টা করেছিল, তবে বলরাজ শুধু বলত, মায়ের সঙ্গে আলোচনা করো, কিন্তু উর্মিলা এই অনুরোধ সবসময়ই প্রত্যাখ্যান করতেন। এইসব নিয়ে হতাশ ডিম্পল একদিন ঘোষণা করে, আমি আমার শেয়ারের অংশ বিক্রি করে পাঞ্জাবে চলে যাব, কিন্তু উর্মিলা তাতেও সম্মতি দেননি, কারণ তিনি তার 2 নাতনি কানিকা এবং গুঞ্জনকে অনেক ভালোবাসতেন এবং তাদেরকে দূরে যেতে দিতে চাননি। এই পরিস্থিতি ডিম্পলকে ক্রমশ হতাশ এবং ক্রুদ্ধ করে তোলে। তার মনে উর্মিলার প্রতি তীব্র ঘৃণা জমতে থাকে। এই সময় ডিম্পল জানতে পারে যে তার বড় মেয়ে কানিকার একটি প্রেমিক আছে, যার নাম সৌরভ পুরী। সৌরভ পাঞ্জাবের পাটিয়ালা জেলার নাভা এলাকার বাসিন্দা এবং তার বয়স প্রায় 21 থেকে 22 বছর হবে।
সৌরভ এবং কানিকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অপরের সঙ্গে পরিচিত হয়েছিল। এইসব জানার পর ডিম্পল তার মেয়ে কানিকা এবং সৌরভকে নিয়ে উর্মিলাকে হত্যা করার পরিকল্পনা শুরু করে। ডিম্পল যখন জানতে পারে যে বলরাজ এবং তার পরিবার 9-10 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর পর্যন্ত বাড়ির বাইরে থাকবে, তখন সে এই হত্যার পরিকল্পনা চূড়ান্ত করে। 11 ডিসেম্বর রাতে ডিম্পল তার শাশুড়ির খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। রাত 10:30 নাগাদ কানিকা সেই খাবার উর্মিলার কাছে পৌঁছে দেয়। কানিকা খাবার দেওয়ার পর প্রতিবেশী দেবলিনার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলে, যাতে কোনো সন্দেহ না হয়। এরপর রাত 12টার পর ডিম্পল তার মেয়ে কানিকা এবং সৌরভকে নিয়ে গড়চার তার শাশুড়ির বাড়িতে আবার আসে এবং কানিকাকে তার ঠাকুমার ঘরে পাঠায়। ডিম্পল এবং সৌরভ গাড়িতে অপেক্ষা করে আর কানিকা বাড়িতে ঢোকে। দরজায় নক করলে উর্মিলা ভেতর থেকে গুড়িয়া বলে ডাকেন। উর্মিলা তার নাতনি কানিকাকে এই নামে ডাকতেন। এরপর উর্মিলা দরজা খুলে তাকে ঘরে আসতে দেন। কানিকা ঘরে ঢোকে এবং ইচ্ছা করে একটি পাত্র মাটিতে ফেলে দেয়। এটি সৌরভের জন্য সংকেত ছিল যে ভেতরে ঢোকার পথ পরিষ্কার। কানিকা দরজা খুলে সৌরভকে ভেতরে আসতে দেয়। উর্মিলা তখন তার ঘরের খাট ঠিক করছিলেন। এরপর সৌরভ ছুরি হাতে ঘরে ঢুকে। উর্মিলা কিছু বুঝে ওঠার আগেই কানিকা তার মুখে একটি বালিশ চেপে ধরে শ্বাস করার চেষ্টা করে। এদিকে সৌরভ ধারালো ছুরি দিয়ে উর্মিলার একের পর এক আঘাত করতে থাকে। উর্মিলা নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু দুইজনের সঙ্গে লড়াই করা তার পক্ষে অসম্ভব ছিল। সৌরভ এবং কানিকা উর্মিলার শরীরে 24 থেকে 25টি আঘাত করে। তারা এতটাই নির্মম ছিল যে উর্মিলার মাথা তার সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে। হত্যার পর কানিকা এবং সৌরভ ঘরটি তছনছ করে কিছু জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখে এবং কয়েকটি জিনিসপত্র চুরি করে, যাতে এটি একটি লুটপাটের ঘটনা বলে মনে হয়। ডিম্পল তখনও গাড়ির ভেতর অপেক্ষা করছিল। কাজ শেষ হওয়ার পর 3 জন মিলে গাড়িতে চড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং সৌরভকে বেলিগঞ্জ ফাঁড়িতে নামিয়ে দেওয়া হয়। সেখান থেকে সে দমদম এয়ারপোর্ট যায়। এরপর প্লেনে করে দিল্লি পৌঁছায়। সেখান থেকে পাঞ্জাবে তার বাড়িতে ফিরে যায়। এই নির্মম হত্যাকাণ্ডে ডিম্পল তার নিজের মেয়ে এবং তার প্রেমিককে ব্যবহার করে তার শাশুড়িকে হত্যা করে। সৌরভকে ছাড়ার পর মা ও মেয়ে তাদের রিচি রোডের ফ্ল্যাটে চলে আসে। পরের দিন 13 ডিসেম্বর পাঞ্জাব পুলিশের সহায়তায় সৌরভকে পাঞ্জাবের নবাতে গ্রেপ্তার করা হয়। সে একটি হোটেলে লুকিয়েছিল। কানিকার সাহায্যে পুলিশ সৌরভকে ধরতে সক্ষম হয়েছিল। তার কক্ষে পাওয়া যায় একটি বোর্ডিং পাস, ফ্লাইট টিকিট, আধার কার্ডের ফটোকপি এবং 1 লক্ষ টাকার নগদ। এর সাথে কিছু গহনাও ছিল। ডিম্পল এবং কানিকার ফ্ল্যাট থেকেও উদ্ধার হয় সোনার কঙ্গন, সোনার চেন, 70,000 টাকা নগদ এবং হত্যার দিন পরা পোশাক। খুনের কাজে ব্যবহৃত অস্ত্রও পুলিশ খুঁজে পায়। সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখা যায় ওই পোশাকেই কানিকা খুনের দিন বের হয়েছিল। পুলিশ তদন্তের সময় উর্মিলার মোবাইল টাওয়ার লোকেশন এবং সৌরভের লোকেশন একযোগে মিলে যায়, যা সৌরভের উপস্থিতি সেই সময় প্রমাণ করে। অনেকেই জানিয়েছিল যে তারা সৌরভকে উর্মিলার বাড়ির কাছে দেখেছিল। সৌরভ পুরী এবং ডিম্পলের বিরুদ্ধে আইপিসি ধারার 120B, 302, 394, 34 এবং 201 ধারায় অভিযোগ আনা হয়। 2020 সালের 28 ফেব্রুয়ারি 300 পৃষ্ঠার চার্জশিট আদালতে জমা দেওয়া হয়। এ ঘটনায় কানিকা ছিল মাত্র 17 বছর 3 মাস বয়সী, অর্থাৎ সে ছিল অপ্রাপ্তবয়স্ক। এই কারণে পুলিশ জুভেনাইল জাস্টিস বোর্ডে আবেদন জানায়, যাতে কানিকার বিরুদ্ধে পূর্ণবয়স্কের মতো আচরণ করা হয়। কানিকা পুরো ঘটনায় সৌরভের সহায়ক ছিল এবং সে সৌরভের সামনে ঘটে যাওয়া সমস্ত কিছু দেখেছিল। সৌরভের সাথে ওই বৃদ্ধ মহিলার কোনো শত্রুতা ছিল না, কিন্তু সে তার সাথে এমন নিষ্ঠুর আচরণ করেছিল যা ছিল খুবই মর্মান্তিক। তবে এখনও আদালতে তাদের বিরুদ্ধে কার্যক্রম চলছে। তো বন্ধুরা, এই ছিল আজকের নির্মম সত্য ঘটনা। জীবনের প্রতিটি অধ্যায় আমাদের নতুন কিছু শেখায়। আপনার যদি এই বিষয়ে কোনো মতামত থাকে বা প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।